এতদিন কি উনি ঘুমোচ্ছিলেন? তাহলে ওর কাজটা কি? এদের কাজটা কি? টু ডেকোরেট দ্য চেয়ার্স, শুধু চেয়ারে বসে ওই করা আর যথাসম্ভব টাকা আত্মসাৎ করা। দুর্নীতি রোজ বলি যে দুর্নীতির এতগুলো স্তর হয়ে গেছে আর কুলিয়ে উঠতে পারছে না। আর মানুষের তো ডিমান্ড বাড়ে না, যে আজকে 10 টাকা ঘুষ চাইতো সে এখন 1000 টাকা চাইছে। এই নিকাশি ব্যবস্থা এগুলো সব গেছে। এরা শুধু খেলা মেলা উৎসব করছে। মানে অত্যন্ত নিম্ন মেধা এবং নিম্ন রুচি জঘন্য সব মানুষগুলো আজকে সিটে বসে আছে এবং ওদের লজ্জা করে না। কে একটাকে দেখলাম হাফ প্যান্ট পরে একটা উল্লুক ছবি দিয়েছে, ওই যে মেয়র ছাতা দিয়ে খোঁচাচ্ছে, গেঞ্জিটা পরেছে একটা 10,000 টাকার গেঞ্জি। ডু নো দ্য প্রাইস অফ দোজ থিংস? ট্যাগটা দেখেছো ওইসব লোকগুলোর? যারা এগরোল বিক্রি করতো, ফুটপাতে মাছ বিক্রি করতো বঁটি দিয়ে, ওগুলো এখন 5 স্টার লাইফ লিড করে, টিপসই দিয়ে বড় হোটেলে ঢুকে মদ আর মাংস খেয়ে আসে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন করতে। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা করব, যে আপনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চল কালকে জলের তলায় ছিল, 1 হাঁটু জল ছিল, আমরা দেখেছি। এবং এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে এই জল জমার কারণ হলো ড্রেনের মধ্যে নাকি মেট্রো রেলের জিনিসপত্র জমে রয়েছে, তাই ড্রেনের যে নিকাশি ব্যবস্থা সেটা আটকে গেছে, ফলে জল আর বেরিয়ে যেতে পারেনি এবং তার ভোগান্তি ভুগতে হয়েছে কলকাতা সাধারণ মানুষ। মেট্রো রেলের একটা এত বড় নেটওয়ার্ক চালু হয়েছে, নিশ্চয়ই তার থেকে কিছু গার্বেজ ডেভেলপ করবে। সবাই আমরা যাতায়াত করতে করতে প্লাস্টিকের ক্যান, বোতলের ক্যান, সমস্ত কিছুই আমরা ফেলি। আমাদের বদভ্যাস আছে, আমরা তো সেইভাবে ডিসিপ্লিন নই যে একটা বাস্কেটে ফেলবো। ঠিকই হয়তো নালা জ্যাম হয়ে গেছে, কিন্তু এই মেট্রো রেলের বলার পিছনে আমার যেটা মনে হচ্ছে যে মানে মেট্রো রেলের সেন্ট্রাল গভর্নমেন্টকে ইন্ডিকেট করা হচ্ছে। ফাইন, ওরা তো মেট্রো খুলে দিয়েছে, ওদের তো মেনটেনেন্স করার কথা না। মেট্রো রেলের যে মেনটেনেন্সটা সেটা তো স্টেটের করা উচিত। আর নর্দমা থাকলে নর্দমা জাম হবে। আমরা যে ফ্ল্যাটে থাকি, আমরা যে বাড়িতে থাকি, নিয়মিতভাবে বছরে একবার না হলে 2 বছরে একবার প্লাম্বারকে ডাকতে হয়, মিস্ত্রিকে ডাকতে হয়, ইলেকট্রিসিটির মেনটেনেন্স লাগে। আজকে আমাদের লিফটে জল ঢুকে লিফট খারাপ হয়ে গেছে, লিফটের মেনটেনেন্স লাগে। তো এগুলো তো খুব স্বাভাবিক। তা সেইটা গাড়ির সার্ভিস লাগে। তা সেইটা মেট্রোয় হয়েছে, মেট্রোর গার্বেজ ছিল। তা এতদিন কি উনি ঘুমোচ্ছিলেন? তাহলে ওর কাজটা কি? এদের কাজটা কি? টু ডেকোরেট দ্য চেয়ার্স, শুধু চেয়ারে বসে ওই করা আর যথাসম্ভব টাকা আত্মসাৎ করা। চুরি করা টাকা ছাড়া তার কোনো কাজ দেখছি না। কারণ কেন্দ্রের তো একটা বরাদ্দও থাকে, একটা স্টেটের তো বরাদ্দও থাকে, একটা বাজেট তো থাকে যে এত কোটি টাকা এটার জন্য, নিকাশি ব্যবস্থার জন্য। আমি তো খুব ছোটোবেলায় আমার মেসোমশাই ছিলেন ক্যালকাটা পোর্ট ট্রাস্টের জেনারেল ম্যানেজার। আমাদের খুব ওই মাটি কাটা হবে, গঙ্গার ড্রেজার জাহাজ আসতো, গঙ্গার মাটি কাটা হতো। তখন আমাদের বুঝিয়েছিলেন, যে জিওগ্রাফিতেও পড়েছি যে হিমালয়ান বেল্ট থেকে যে গঙ্গার এখানে সমস্ত সিল ধুয়ে ওরা আনে, আরও অনেক নোংরা আমরা গঙ্গাতে তখন ফেলতাম। সেইগুলোকে ড্রেজিং করতে হয়, মাটি কেটে। মাটি কাটা জাহাজ বলতো। মাটি কাটা জাহাজ এসছে পোর্ট ট্রাস্ট থেকে। তখন তো পোর্ট বন্দর চালু ছিল, এখন বন্দরের কী অবস্থা আমি জানি না, কিন্তু এটা তো একটা লিডিং পোর্ট অফ দ্য ওয়ার্ল্ড ছিল। ব্রিটিশরা তো ওই জন্যই এইখানে এসে পোর্টটা করে আমাদের সর্বস্ব তুলে নিয়ে চলে গেছে। তো এই কলকাতা বন্দর থেকে, ফোর্ট উইলিয়ামের পাশ থেকে তো তুলে নিয়ে গেছে। হিস্ট্রি যদি পড়ি, মোহনবাগান মাঠের যে র্যাম্পার্টের মাটিটা, এইটা আমাকে দাদু পড়িয়েছিলেন স্টেটসম্যানের আর্টিকেলটা, আমার মনে আছে। আমি তখন খুব ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, ইংলিশ পড়ে, সো আই রেড ইট। পরে যখন মোহনবাগানের টিকিট না পেয়ে র্যাম্পার্টে দাঁড়িয়ে খেলা দেখছি, দেন আই ফিল এটা ব্রিটিশ সয়েল। কেন কি, ডোভার, প্লিমথ যেসব জায়গা থেকে বড় বড় জাহাজে করে ব্রিটিশরা আসতো, এখানে সোনা, হিরে, মণি মাণিক্য সমস্ত কিছু বস্তায় পুরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এবার তখন খবর নিয়ে গেছে যে আরও দ্বিগুণ এখানে রয়েছে স্টোর করা দেয়ালের পিছনে। সেগুলো কি হবে? তখন জাহাজগুলো তো তখনকার দিনে তো অত সফিস্টিকেটেড জাহাজ না, ওগুলো চেম্বার্সগুলো এমটি থাকতো, কিছু ভরে আনতে হবে। তো ডোভার থেকে মাটি কেটে এনে এই র্যাম্পার্টে ফেলেছে। মোহনবাগান মাঠের উল্টো দিকে একটা দিকে গ্যালারি ছিল, ওকে বলতো র্যাম্পার্টে দাঁড়িয়ে যে টিকিট কেটে ঢুকতে পারছে না সে খেলাটা দেখতো র্যাম্পার্ট থেকে। এটা উঁচু টিলার মতো, আমি জানি না এখন আছে কি না, আই ডোন্ট নো। কিন্তু র্যাম্পার্টের মাটিটা কমপ্লিটলি ডোভার এবং প্লিমথ। আমি ভাবতাম যে এইখানে আমাদের এত মাটি কেন? দাদু বললেন যে পড়ে দেখ স্টেটসম্যান কি লিখেছে। স্টেটসম্যানের রিপোর্টটা ছিল যে ওইখান থেকে জাহাজ ভর্তি করে মাটি এনে ফেলাতে। এইগুলো তো ওরাও করে গেছে নিজের স্বার্থে। তখন এদের যদি স্বার্থটা হয় যে আমরা কিছু করব, আমরা কিছু টাকা চুরি করব, আমার কথা হচ্ছে যে সিংহ যখন শিকার করে, বাঘও যখন শিকার করে, কিছুটা ক্যারাকাস ফেলে যায়। এটা ইকোসিস্টেমের নিয়ম। এরা তো চুরি করবেই, এরা তো এইটাই এদের নেচার। ফুল জিনিসটা মানে দাঁড়িয়ে রয়েছে চুরির ওপরে। এখন ব্যাপারটা হচ্ছে যে
আমার কথা হচ্ছে যে কিছুটা ক্যারাকাস তো ফেলে যেতে হয়, শিয়াল খাবে কুকুর খাবে, তো মানুষের জন্য তো কিছুটা করবে, এদের জন্য এদের চাকরি, এদের বরাদ্দ মাইনে আছে, তারপরেও মারতে মারতে হয়েছে কি এখন টাকা চুরি করতে করতে এবং ডিফারেন্ট লেয়ার্সে টাকা দিতে দিতে এই যে দুর্নীতি রোজ বলি, এই যে দুর্নীতির এতগুলো স্তর হয়ে গেছে আর কুলিয়ে উঠতে পারছে না। আর মানুষের তো ডিমান্ড বাড়ে না, যে আজকে 10 টাকা ঘুষ চাইতো সে এখন 1000 টাকা চাইছে, এই নিকাশি ব্যবস্থা এগুলো সব গেছে, যার জন্য জল আর বেরোচ্ছে না। জল হয়তো ক্লগড হয়েছে, ঠিক আছে, আমার নর্দমাটা তো ক্লগড হয়েছে, এই আমাদের ফ্ল্যাট থেকে বিরাট টাকা দিয়ে লিফটটা সারাতে হচ্ছে। কদিন আগে আমায় প্লাম্বার ডেকে আমার ডিশ ওয়াশার এবং সিঙ্কের লাইন ঠিক করতে হয়েছে, তো এটা তো ওই কথা। তা আমি কি বলবো, যে আমি যে আমাকে খাবার বানিয়ে দিচ্ছে সেই মেয়েটাকে দোষ দেবো যে ও ফেলে গেছে, আমার লাইন জ্যাম হয়ে গেছে? ও তো ফেলবেই, আমার লাইন জ্যাম করাটার জন্য তো আমার বাজেট আছে, তো আমাদের সেটা পরিষ্কার করতে হয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চুরি করতে করতে আর কিছু বাকি নেই লোকের জন্য কিছু করার, ওই জন্যই ওই এখন ময়লা এবং সাথে সাথে লোকের মৃতদেহ দেখে চোখে জল এসে গেছে আমার, ওইভাবে ইলেকট্রিকিউটেড হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা ইলেকট্রিকিউটেড হয়েছে তারা কাজের লোক, যারা বেরিয়েছিল না তাদের সংসারের একটা পিলার হিসেবে তারা বেরিয়েছিল কিছু টাকা রোজগার করে আনতে করার জন্য, এবং বেসিক্যালি এরা খুব গরিব লোক। তাহলে ভাবুন ওরকমভাবে প্যান্ট গুটিয়ে হাওয়াই চটি পরে গিয়ে কারেন্ট খেয়ে কেউ মরে, এরা সব শ্রমিক, কাজ করতে গেছে, তাদের কপালে ওটা ছিল আর ঘরে ফেরেনি। এটা অত্যন্ত দুঃখের আমাদের স্টেটের জন্য, এবং যতই সেন্ট্রাল গভর্নমেন্টকে দোষ দেওয়া হোক, মেট্রোকে দোষ দেওয়া হোক, দায় নিতেই হবে। আমরা এখানে রয়েছি, যদি বা ওরাও বদমাইশি হয়, কথাটা হয়তো আনপার্লামেন্টারি, ওরাও যদি অসৎ হয়, আমাদের সৎ হয়ে খানিকটা এগিয়ে এসে নিজেদের লোকেদের জন্য করতে হবে, সেটা করলে আমাদের দেশটা বেঁচে যেত। এরা করবে না, তাই জন্য আজকে অন্য কথা বলতে হচ্ছে। এই যে আপনি যে বিষয়টা বললেন, বা আমিও শুরুটা করলাম যেটা নিয়ে, যে কলকাতার রাস্তায় জলের মধ্যে ভাসছে মৃতদেহ, কোনো সূত্র বলছে 8, কোনো সূত্র বলছে 10, এবং মানুষ পশুর মৃতদেহ একসঙ্গে ভাসছে, এরকম নজিরবিহীন ঘটনা এর আগে কলকাতা দেখতে পায়নি। সেখানে দাঁড়িয়ে এর দায় কার? সেই দায় ঠেলাঠেলি হয়েছে, এখন মুখ্যমন্ত্রী দায় ঠেলেছেন সিএসসির ওপরে। সেই সিএসসি যে গতবার ভোটে 44 কোটি টাকার বন্ডে তৃণমূলকে দিয়েছিল, তৃণমূলের ইলেকট্রাল বন্ডে তৃণমূল এই সিএসসি থেকেই টাকা নিয়েছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে সিএসসির দিকে দায় ঠেলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যারা যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে, কিন্তু সিএসসির উচিত এই যে সমস্ত মানুষ মারা গেছেন তাদেরকে অন্তত 5 লক্ষ টাকা করে তাকে ক্ষতিপূরণ দেওয়া। এবং তার সঙ্গে তিনি এটাও বলছেন যে কারোর মৃত্যুকে টাকা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যায় না, কিন্তু তারপরেও এইটুকু অন্তত তাদেরকে দেওয়া উচিত। আমার প্রশ্নটা এইখানে না, প্রশ্নটা হচ্ছে যে ডাক্তারবাবু, যে আজকে সিএসসির যে খোলা তার, বহুদিন ধরে দেখা গেছে যখন শুকনো অবস্থায় রাস্তায় চলাফেরার সময় আমরা দেখতে পেয়েছি যে তারের জট ঝুলে রয়েছে ওপর দিকে, বা মাটিতে খোলা তার পড়ে রয়েছে, তখন কেন পুরসভার পক্ষ থেকে কোনো রকমভাবে সিএসসিকে বলা হয় না? যখন এই দুর্ঘটনা ঘটে যায় তখন পুরোপুরি দায়টা চাপানো হবে সিএসসির ওপর। হ্যাঁ, তো এইটা হচ্ছে সিএসসি। প্রথম কথা, সঞ্জীব গোয়েঙ্কা মোস্ট প্রবলি আর কলকাতায় থাকেন না, উনি কেটে পড়েছেন। ওর এত বড় সিস্টেম রয়েছে, এখান থেকে যা জেনারেশন হয় রেভিনিউ গোয়েঙ্কা ইন্ডাস্ট্রিজের জন্য যথেষ্ট। আমি এককালে গোয়েঙ্কার, আমি রমাপ্রসাদ গোয়েঙ্কা আর জিপি গোয়েঙ্কার সঙ্গে আমি কাজ করতাম এই গড়িয়াহাটে, ডানকান অ্যাপোলো গ্লেনিগলস সেন্টার ছিল। আমি গোয়েঙ্কাদের সঙ্গে ওদের ভালো করে চিনতাম, অত্যন্ত সফিস্টিকেটেড মানুষ, বিজনেস করেন ঠিক আছে, কিন্তু ওরা অত্যন্ত কালচার্ড এবং সফিস্টিকেটেড মানুষ। টিকে থাকার জন্য হয়তো ইলেকট্রাল বন্ড দিতে হয়, সেটা সব জায়গাতেই দেয়, সে সব গভর্নমেন্টকেই যেখানে যেখানে যে স্ট্রং দেয় সেটা দিয়েছে, আমার কিছু বলার নেই। কিন্তু দায় ঠেলে দিলেটাই হলো না। দায় ঠেলে দিলে তো দেখুন, সত্যি কথা বলতে কি, আজ অব্দি তো অভয় মেয়েটা সুইসাইড করলো না, অভয় মেয়েটা সুইসাইড করলো আরজি করে, ওটা তো কারোর দায় নেই। মিছিমিছি কিছু লোক এসে জল ঘোলা করলো, কপিল সিব্বল চলে আসলো, দায়টা ঠেলে দেওয়া যায়। সেই বাজেটটাও রয়েছে, বাকি চুরির টাকাটা কপিল সিব্বল, মনু সিংভি, ওইসব লোকগুলোকে ভরাতে লাগে, আর ওরাও এমন নির্লজ্জ রোজগারের জন্য যা খুশি তাই করে। কাজে যে অভয়া সুইসাইড করেছে, এইখানে সেন্ট্রাল গভর্নমেন্টের মেট্রো, তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদিজি এসে হয়তো অনেকগুলো বোতল ফেলে গিয়েছিলেন, মোদিজির জন্য হয়তো এই প্রবলেমটা হয়েছে। উনি 2-4 বার এখানে আসলেন না, অনেক বোতল ঢুকিয়ে দিয়ে গেছেন আমার মনে হয়। কি বলবো, রাগে গা জ্বলে যায়, এবং দায়িত্ব কিছুই নেবে না। সমালোচনা এখন শোনার ওপরে রয়েছে, তবে হ্যাঁ, এদের একটা থ্রেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইবার বুঝতে পারছে হয়তো এটা শেষ পুজো, শেষ কিছু লেকচার। আর মাইক্রোফোন অ্যাডিক্টেড, মাইক্রোফোন ম্যানিয়াক, উনি চান শুধু বলবেন, উনি বাজে কথা, কিছু বিভ্রান্তিকর মন্তব্য, এইগুলো তো লোকে যে শুনবে। আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে উনি ধোঁকা দিচ্ছেন, এই কথাগুলো তো ঠিক না। কদিন আগে বলেছিলেন যে 10 লক্ষ টাকা তো দিতেই পারে, এই যে মেয়েটা সুইসাইড করলো, আর কি, ও তো মার্ডার হয়নি, তো সুইসাইড হয়ে গেছিল। বা কিছু লোক আর কি, আমরা সব বাজে বিভ্রান্ত হয়ে গেছে,
চেঁচিয়েছিলাম, ডাক্তারগুলো সব রাস্তায় গাধা, আমরাও গাধা, ওই ডাক্তারগুলোও গাধা, উনি একমাত্র ঠিক, চেপে দিলেন। বড় বড় পুলিশ অফিসার, কমিশনার সব আজকে আরামসে 5 স্টার লাইফ লিড করছে, চুপ করে কেটে গেল। একবার যারা ধরা পড়ে গেল, সেটা প্রাইস পোস্টিং দিয়ে সরানোর চেষ্টা করেছিল। কিছু লোক একটুখানি যা হোক, মানে কি বলবো, কুকুরের পালো তো অনেক সময় একটা সিংহকে ধরে ফেলে, ওটাকে ধরে ফেলেছিল, ওই সিংহটা মরেছে। ওটা একটু দুর্বল খোঁড়া সিংহ ছিল, ওটা মরেছে। 2-4টে জেলে পড়ছে, 2-4টে আবার বেরিয়েও এসছে চারিত্রিকভাবে। কাজে ওদের আর এগুলো কিছু গায়ে লাগে না। এখন দিয়ে ঠেলে যে কদিন হয়, এখন ইলেকশন আসছে, সবাই জানে নিশ্চয়ই বিরোধী দলও চেষ্টা করবে এগুলোকে ক্যাপিটালাইজ করতে, নিশ্চয়ই করবে এবং করা উচিতও। কারণ এইটা তো বেশি দিন আর চলতে পারে না, অনেক দিন হয়ে গেছে আমরা এটা সহ্য করেছি। একটা সিটির মধ্যে যেটা বললে সেটা দিয়ে শেষ করছি, যে এরকম লাশ ভাসছে আর জন্তু ভাসছে, ওইটাই আমাদের পরিণতি, ওইটাই আমাদের ফেট। আজকে দোষ যে যার ওপরেই দিক, কে কাঁদুক না কাঁদুক, আমি দেখেছি একটা ব্র্যান্ডেড গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, ছাতা দিয়ে, ওই মেয়র কি নাম, আমার নামটাও বলতে ইচ্ছে করে না, সে হি ওয়াজ ট্রাইং টু পোক, মানে রিডিকুলাস। আমি জানি না ওনার বাড়িতে পরিবার, বউ বাচ্চা, নাতি নাতনি কি আছে, তারা দেখে হাসে না? আমি তো ওরম করলে আমার নাতি হাসবে দেখে, যে দাদু ইজ বিকামিং জোকার যোগ করছে, এটাই মনে হবে আমার। ওটা দেখে তাই মনে হয়েছে। এবং টাকা চুরি করতে করতে যেটা হয়েছে, কোথায় এক্সপোজড আছে, আমি আমার পোষ্যটিকে নিয়ে যখন হাঁটি, আমি আমার সিম্বাকে নিয়ে যখন হাঁটি রাস্তা দিয়ে, প্রতিনিয়ত ওর গার্বেজটা আমি তুলি। সবাই ওখানে যা তাভাবে কুকুরকে পটি করে, রাস্তার কুকুরের দায়িত্ব কেউ নেবে না। আমি 5টা-6টা প্যাকেট নিয়ে যাই, তারগুলো যেগুলো ঘুরছে একটু সাবধানে দেখে শুনে জিজ্ঞেস করি, এটা ঢোকাতে পারবি, এই দরজাটা বন্ধ করবি। করতে করতে আমার বাড়ির সামনে দেখলাম ওই যে মিটার ঘরের দরজাটা ছিল, আগে বাঁধা থাকতো, ঝুলতো, ওই টিনটাও কেউ খুলে নিয়ে গেছে, টিন বা লোহা যাই হোক, ওইটা খুলে নিয়ে গেছে এবং ডেঞ্জারাসলি এক্সপোজড। ওপর থেকে ঘুরছে লাইটের চক্কর, ওপর থেকে কোনটা কেবলের তার, কোনটা যে লাইভ কেউ তো জানে না, কোনটা লাইভ কোনটা কেবলের তার কেউ জানে না। এখন চট করে যে হাত দেবে, যার কপালে নিয়তি লেখা রয়েছে, ওই জন্য রাস্তাঘাটে চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। আমি তো সন্ধ্যাবেলা কোথাও গলি দিয়ে হাঁটতে ভয় পাই, কোথা দিয়ে কী ঝুলে রয়েছে কেউ তো জানে না। আর এখন এই যে বৃষ্টিটা হয়েছে, জল চলে গেছে সমস্ত গর্তে, গর্তে কি থাকে, গর্তে হয়তো কিছু কাঁকড়া বিছে থাকে, কিছু সাপ থাকে, এখন হয়তো কিছু সাপ বেঁচে আছে এ পাশে ও পাশে, ইকোসিস্টেম তেমনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ছুঁচো ইঁদুরগুলো থাকে, কুকুরগুলো থাকে, ওরা তখন ভেসে উঠছে। এবার সাপটা যাবে কোথায়? সাপটা তোমার বিছানায়। তুই বললে এটা কার দোষ? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ। সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হতাম, কমপ্লিটলি ক্লগ করে দিতাম বা প্রেসিডেন্সিয়াল রুল করতাম। উনি করছেন না, ওনাদের পলিসি আছে, ওরা বিচক্ষণ ব্যক্তি, অত্যন্ত নামকরা পলিটিশিয়ান হোল ওয়ার্ল্ডে, দে উইল টেক নেসেসারি স্টেপস। কিন্তু আমি হাত জোর করে আবেদন করব কেন্দ্রীয় সরকারের কাছে এবং বঙ্গ বিজেপির কাছে, যে আপনারা এবার কিন্তু ওই গালিগালাজ, দায় ঠেলাঠেলি দায়ী করে কতগুলো গরম গরম ভাষণ না দিয়ে কাজের কাজ করুন। কাজের কাজ করুন এমনভাবে, ওই যে গাছ কাটা কীভাবে গাছ কাটা হয়েছে, ইকোসিস্টেমের জন্য গাছটা ভীষণ দরকার। বড় বড় গাছ, আমি গাড়ি চালিয়ে আস্তে আস্তে দেখছি, তার মধ্যেই পুলিশের গাড়ি চলে যাচ্ছে, বড় বড় গাছের গুঁড়ি, এবং এক একটা গুঁড়ি দেখে আমার মনে হচ্ছে ওই সব গাছ বোধহয় 50 বছর 100 বছরের গাছ, নির্মমভাবে কেটে উড়িয়ে দিচ্ছে। ফ্লাইওভারগুলো যখন হয়েছিল, দুমদাম করে গাছ কাটা হয়েছিল, 40টা, 100টা, 150টা। আমি যখন ইংল্যান্ডে যাই সেই সময় ফ্লাইওভারগুলো তৈরির সময় আমি দেখেছিলাম বীভৎসভাবে গাছ কাটা হচ্ছে। গাছ কাটা হতে পারে, দরকার হতে পারে, ইংল্যান্ডেও হয়, কিন্তু যে জমিটা তুমি নিয়ে নিচ্ছ, যেটা গাছ কাটছো, সেটা কম্পেনসেট করে দিতে হবে পাশে। এই যে অ্যামাজন রেন ফরেস্ট নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ডেভিড অ্যাটনবরো স্যার 90 বছর বয়স অবধি অত কষ্ট করে ওখানে গিয়ে লোকের কাছে হাত জোর করে, লুক অ্যাট দ্য প্ল্যানেট আর্থ, দ্য ডকুমেন্টারিজ বিবিসি হ্যাজ প্রডিউসড, উনি কি বলে গেছেন স্যার ডেভিড অ্যাটনবরো, তোমরা বুঝতে পারছো না কিভাবে হয়েছে। আমরা উই আর গোয়িং টু দ্য ডুম বলে উনি বলেছেন, আশার আলো এখনো আছে, একটা করে গাছ লাগাও। কোনো একটা পুরসভার কর্মসূচি কোনোদিন দেখেছি? এরা শুধু খেলা মেলা উৎসব করছে। ও মানে অত্যন্ত নিম্ন মেধা এবং নিম্ন রুচি, জঘন্য সব মানুষগুলো আজকে সিটে বসে আছে এবং ওদের লজ্জা করে না। কে একটাকে দেখলাম হাফ প্যান্ট পরে একটা উল্লুক ছবি দিয়েছে, মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, উল্লুক খুব ভদ্রজন, আমার চিড়িয়াখানা থাকলে আমি পুষতাম একটা, ও হাফ প্যান্ট পরে বসে রয়েছে ওখানে, সব চালাচাল, হ্যাঁ রিডিকুলাস, গায়েও লাগে না। এদের ঘরে কোনো পরিবার নেই, মা বাবা আছেন কি না জানি না, দাদু ঠাকুমা তো নিশ্চয়ই নেই, আর পরবর্তী জেনারেশনে এদের কি বলবে সেটা ইতিহাসই বলবে। এই ছাপটা রেখে যাচ্ছে, কারোর কোনো কনসার্ন নেই। আমার কি কনসার্ন আছে? আমার কি কনসার্ন আছে? ডু ইউ থিঙ্ক আই নিড এনিথিং? ভগবানের দয়া আমার সব আছে। ডু ইউ থিঙ্ক আই নিড এনিথিং? আমার তো এখন পর্তুগালে থাকা উচিত, ইটালিতে থাকা উচিত,
আমার প্যারিসের সি বিচে আমার হাফ প্যান্ট পরে আমার বসে থাকা উচিত। আমি এখানে কেন করছি? আমার চোখে জল এসে গেছে কালকে থেকে। ডু ইউ থিঙ্ক আই এম এ ফেক? ওগুলো ফেক। আমার ভিতরে কষ্ট হয় বলে আমি তোমার সঙ্গে কথা বলছি, তা নাহলে আমার কোনো দায় আছে সন্ধ্যাবেলাটা নষ্ট করে এই একটা অপ্রিয় কথা আলোচনা করার? তুমি এসে দেখেছো আমি কী করছিলাম? আমি গান করছিলাম, আমি রেয়াজ করছিলাম। আমার তো মেজাজা নষ্ট হয়ে যাচ্ছে না, কিন্তু সেটা তোমাদের জন্য, সবার জন্য। আমি এখনও বলছি বঙ্গ বিজেপির দায়িত্ব নেওয়া উচিত। এই ইলেকশনটা জিতে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেটকে কানেক্ট করতেই হবে। এটা কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার না। মোদিজি ভালো লোক না খারাপ লোক, উনি দুষ্ট না শয়তান, সেটা পরে সেন্ট্রালের সঙ্গে কানেক্ট করা দরকার। আমি দেখেছি সেন্ট্রাল ব্যুরো অফ ক্যাবিনেট যারা যারা কাজ করেন, যে কোনো লোকের নাম যদি মনে আসে, এস জয়শঙ্কর বা অজিত ডোভাল, দে আর ভেরি কেপেবল পিপল। জেপি নাড্ডা সুন্দর কথাবার্তা, শিক্ষিত লোক, মানুষ, তাদের একটা এই রয়েছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই যে আপনি এক্ষুনি বলছিলেন জেপি নাড্ডা বা এরকম মানুষজন যারা ক্যাপেবল, যাদের মেধা আছে, তাদের মুখ থেকে একরকম কথা আমরা আশা করতে পারি। ঠিক সেই রকম কথাই কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকেও আশা করতে পারি, কিন্তু সেই আশা আমাদের পূরণ হলো না। তার কারণ তিনি কালকে মুখ্যমন্ত্রী আরেকটাও স্টেটমেন্ট দিয়েছেন, যেটা অত্যন্ত হাস্যকর লেগেছে আমাদের সকলের কাছেই, সাধারণ মানুষের কাছেও হাস্যকর লেগেছে। সেটা হচ্ছে বিহার এবং উত্তরপ্রদেশের জল নাকি বাংলায় এসেছে, এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য যে বাংলার জল আমরা সামাল দিতে পারি, ফারাক্কার যে বাঁধের জল সেগুলো বাংলাদেশে চলে যায়, কিন্তু বিহার উত্তরপ্রদেশ থেকে আসা জলও আমাদেরকে সামলাতে হচ্ছে। সেটা আমরা কী করে পারবো? গঙ্গাতে অনেক দিন ড্রেজিং হয় না, পলি জমে রয়েছে, সুতরাং গঙ্গায় সেই জল ফেলা যাচ্ছে না। এটা সম্পূর্ণ সেন্ট্রালের দোষ, সম্পূর্ণ দায়টা তিনি কেন্দ্র সরকারের ওপর চাপিয়েছেন। এই বক্তব্য যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা শুনেছি, এটাতে কি বলবেন? মানে এটাকে কতটা বুদ্ধিমত্তার পরিচয় আপনি পাচ্ছেন? অত্যন্ত নিম্ন মেধা, নিম্ন রুচি মানুষ, খালি চিৎকার চেঁচামেচি করে গলা ফাটিয়ে চিৎকার, ওইটা দ্যাটস দ্য অনলি থিং শি ক্যান ডু। ওইভাবেই বলে যাচ্ছেন, যারা বিশ্বাস করবে তারা করবে না। তো এগুলোটা তো পড়াশুনো করা দরকার, তাই না? গঙ্গা ড্রেজিং হয়, পলিমাটি পড়ছে, আমি বলছি তো পলিমাটির জন্য জাহাজ তো দেবে। লিখেছে চিঠি, একটা চিঠিও কেউ কি লিখেছে? না, কেন্দ্র নাকি কোনো অর্থ বরাদ্দ করছে না, সেটাও কিন্তু প্রশ্নটা তুলেছেন। কেন্দ্র অর্থ বরাদ্দ করছে না এই কারণে, কারণ দীর্ঘ কতগুলো টার্ম ওরা যে রয়েছে, এই যে আমাদের মাননীয় ইকোনমিক্স ফাইন্যান্স মিনিস্টার যিনি, সীতারামাইয়া, মিস সীতারামাইয়া, তাই তো? সীতারামন নির্মলা সীতারামনজি পরিষ্কার বলেছেন টাকা আর দিব না। তোমাকে আমি টাকা দিয়ে যাচ্ছি, তুমি কোনো কাজ করছো না, আর তোমার পকেট ফুলছে, তোমার লাইফস্টাইল বাড়ছে। আরে সব কিছু তো একটা প্রপোর্শনেট হতে হবে। এদের তো মাইনে রয়েছে, কীভাবে এই ভিআইপিগুলো সব হুটার বাজিয়ে রাস্তা দিয়ে যায়। যে কোনো লোক, একটা পুলিশ, একটা গভর্নমেন্টে বসবে, হুটার বাজিয়ে চলছে। আমি 2-4 বার গাড়ি থামিয়েছি, আমি গাড়ি ব্রেক করে দিই, দেখি আপনি কিচে যাচ্ছে না, পুলিশের গাড়ি কেউ নেই, ফাঁকা গাড়ি, হুটার বাজিয়ে যাচ্ছে। এখন এইগুলো কোত্থেকে আসে? এইগুলো প্রশ্রয় পেয়ে গেছে। এবং উনি কেন্দ্রের ঘাড়ে যতই দোষ দিন, কেন্দ্রের হয়তো দোষ আছে, কিন্তু কেউ কি এখান থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে? হাত জোর করে কি কেউ বলেছে যে না আমাদের গঙ্গাটা কাটিয়ে দিন? কেন কাটাবে? ওটা তো টাকা যেটাই দেবে গঙ্গাটা, ওটা তো ওই যে মেয়র ছাতা দিয়ে খোঁচাচ্ছে, গেঞ্জিটা পড়েছে একটা 10,000 টাকার গেঞ্জি। You know the price of those things? ট্যাগটা দেখেছো এইসব লোকগুলোর? কোথা থেকে রোজগার করে, কি মাইনে? যাও গো অ্যান্ড সার্চ দ্য গুগল। ওর স্যালারি স্কেল কি আছে ভাই? আমার বাড়িতে তুমি যে আসবাবপত্র দেবে, তুই গো অ্যান্ড সার্চ দ্য স্যালারি স্কেল। আমি তোমার ডেজিগনেশন বলে দেবো, ইংল্যান্ডে আমি কি মাইনে পেতাম, আমার কি পেনশন। জাস্ট গো অ্যান্ড গুগল, ইউল ফাইন্ড ইট। একটা রাফ আইডিয়া পাবে, তার চেয়ে হয়তো একটু বেশি কম। তাহলে যদি দেখো আমার সাথে, আমি যদি একটা মার্সিডিজ বেঞ্জ গাড়িও কিনি, তুমি ভাববে যে ঠিক আছে ডাক্তারবাবুর পয়সা আছে, সেটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনেছে। আমার সাথে যদি একটা হেলিকপ্টার দাঁড় করাই, তোমার মনে হবে না যে এই হেলিকপ্টার কী করে নামলো, হেলিপ্যাড কী করে ছাতে হলো? আমার যদি একটা 10 একর বাংলো থাকে, সেখানে যদি হেলিকপ্টার নামে। এগুলো হচ্ছে, এগুলো বলে কোনো লাভ নেই। মানুষ যেদিন বুঝবে, সত্যিই গ্রামগঞ্জের মানুষ আমরা বুঝতে পারি না, তারা দিন আনি দিন খাই। এই পরিযায়ী শ্রমিকগুলোই তো মরছে, যারা শ্রমিক, তারাই কাজ করতে গিয়ে নিশ্চয়ই প্যান্ডেলের কাজ করতে গেছিলো, মাটির কাজ করতে গেছিলো। মৃৎশিল্পীদের কী অবস্থা! আমার বাবা নিজে মাটি দিয়ে ঠাকুর বানাতেন। আমার একটা সফট কর্নার আছে, ছোটোবেলায় বাবার কোলে করে পটুয়ারায় যেতাম। পটুয়াপাড়ায় ঠাকুর এত অনেককে, আমার বাবা ব্রাহ্মণ ছিলেন বলে ওইখানে পটুয়ারা। আপনি চোখটা একেদিন খুব ভালো আর্টিস্ট বাবা, রাখাল পাল না কি নাম, শ্রীশ পাল, ওই পালেদের যা বংশ, সব বসে থাকতো। দাদা একটা ঠাকুরের আপনি চোখ এঁকে দেবেন। বাবা বলে আমাকে একটা টুল দে। আমি বসে দেখেছি, বাবাকে একটা টুল দেওয়া হলো, চোখটা আঁকলেন। তারপরে বাবা এসে বলতেন যে আমি একটা চোখ এঁকে দিলেও যদি ঠাকুরটা বিক্রি হয়, জাপানে ঠাকুর যাবে, আপনি চোখ এঁকে দিন। প্রথম আমার এক্সপোর্ট হচ্ছে, আমি নাম দুলাল পাল, মারা গেছেন বোধহয়। আমার বাড়িতে এসে, দাদা আমার প্রতিমার চক্ষুদান আপনি করুন, জাপানে ঠাকুর পাঠাচ্ছে এই প্রথম।
তখন বাবা বললো জাপানে ঠাকুর কী করে যাবে? তোরা বললো কি গরিব, আমি ওই গলি দিয়ে হাঁটে, তুমি একবার এই কাজের বাদ দিয়ে ওই কালীঘাটের গলিটা দিয়ে হেঁটো, একবার কুমারটুলির গলিটা দিয়ে হেঁটো, কি গরিব, থই থই করছে জল, ওদের কোনো মিনস নেই, কোনো মেশিনারি নেই, ঠাকুরটা যেটা তুলে রেখে দেবে গ্রাউন্ডের অ্যাবাভ লেভেল রাখবে ঠাকুরটা, সেই মিনসটাও নেই। বাঁশ দিয়ে দিয়ে কাঠ জোগাড় করে, আরে ওগুলো কিন্তু তো পয়সা লাগে, হ্যান্ডেলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। যারা এগরোল বিক্রি করতো, ফুটপাতে মাছ বিক্রি করতো বঁটি দিয়ে, ওগুলো এখন 5 স্টার লাইফ লিড করে, টিপসই দিয়ে বড় হোটেলে ঢুকে মদ আর মাংস খেয়ে আসে। আমি এইসব খারাপ কথাগুলো বলতে চাই না পুজোর মধ্যে, তুমি আমাকে বলালে টিপসই দিয়ে ঢুকতে হয়। আমার ব্যক্তিগত ডায়াগনোসিস, ইটস অল ফেক। তাহলে ওইভাবে ওই পাপের পয়সাটা তুমি নিতে পারবে না। তোমার যদি দুঃখই হবে পাপের পয়সা নিয়ে লাইফস্টাইল কন্টিনিউস, শ্রীভূমি সংঘতে দেখলাম সব নাচ ফাচ হচ্ছে, দেখেই বোঝা যায় যে ভাই কোনটা ফেক কোনটা ফেক না। একটু দুঃখের ছাপ থাকলে, আমিও তো 2-4টে জায়গায় গান করতে যাব, আমার কিন্তু ভেতরে একটা দুঃখের ছাপ থাকবে, সেটা আমি লোককে হয়তো বলবো না, কিন্তু একটু কোভিডের সময় গান করতে পারিনি। কোভিডের সময় কত কিছু আপসাইড ডাউন হয়ে গেছে। কোভিডের সময় এখানে কি করেছিল, ইউ নো দিস ফ্যাক্ট? পুরো আমার সমস্ত ডাইরেক্টর বন্ধু, তারা মুখ খুলতে পারে না, চাকরি করে, তাদের মাইনে বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে, দে আর ফোর্স টু রাইট অল দ্য ডেথ সার্টিফিকেটস লাইক কার্ডিওভাস্কুলার ফেলিওর। একটা স্বাভাবিক মৃত্যু যেমন 80 বছর বয়সে, 70 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে, স্ট্রোক হয়ে মানুষের হয়, সেই রকম মৃত্যু ওদের লিখতে বাধ্য হয়েছে। কোভিড কথাটাই মেনশন করা যাবে না। দাঁড়িয়ে থেকে নিজে এখানে হাইকমান্ড যেই হোক, আমি বারবার নাম বলে আর নিজের মেজাজটাও খারাপ করতে চাই না, পুরো একদম বলে দিয়েছে কিছু লেখাই যাবে না, কোভিড কথাটা মেনশন করে যাবে না। লরি করে করে বডি পাচার হয়ে গেছে, লরি করে করে। সেই সময় তো এই অর্গানটা মানে বাংলাদেশে পাঠানো, জিনিসপত্র ধুয়ে পাঠানো, এই সন্দীপ ঘোষের স্ক্যামটা এবং কেচ্ছাটা তো সেইখানেই। এবং পুলিশ কমিশনার সেটা সাপোর্ট করছে। হোয়াট এ কান্ট্রি, রিডিকুলাস, পুলিশ কমিশনার সাপোর্ট করছে ওকে। ডাক্তারবাবু, আর একটা প্রশ্ন করি, যে কেন্দ্র থেকে প্রতি বছর কোটি কোটি টাকা এই নিকাশি ব্যবস্থার জন্য বরাদ্দ করা হয়, সব রাজ্যের জন্য বরাদ্দ করা হয়, এবং কলকাতা পুরসভার পক্ষ থেকেও কিন্তু প্রত্যেক মাসে যে অধিবেশন হয় সেখানেও পুঙ্খানুপুঙ্খ কত হাজার কোটি টাকা, কত মানে কি খরচ করা হলো নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য, তার খতিয়ান দেওয়া হয়। প্রতি বছর যখন বছরের শেষে যখন একটা বাজেট অধিবেশন হয়, সেই বাজেট অধিবেশনে দুদিনব্যাপী যে অধিবেশন চলে, সেই বাজেট অধিবেশনেও কিন্তু নিকাশি মানে পুরসভার নিকাশি দপ্তরের পক্ষ থেকে লম্বা একটা লিস্ট দেওয়া হয় যে এত হাজার কোটি টাকা এই কারণের জন্য, এই জিনিস কেনার জন্য বরাদ্দ হয়েছে এবং সেটা খরচ করা হয়েছে। সমস্ত কিছু খরচ করে সমস্ত বরাদ্দর কোথায় কি খরচ হচ্ছে দেখানো হলো, কিন্তু যখন আসল লড়াইয়ের সময় এলো, যখন মাঠে নেমে কলকাতাকে এই ওয়াটার লগিং বা ক্লগড হয়ে গেছে ওয়াটার, সেগুলোকে নামিয়ে কলকাতাকে স্বাভাবিক জনজীবনে ফেরানোর বন্দোবস্ত করবার কথা বলা হলো, সেই সময় পুরোপুরি ফেলিওর হয়ে গেল কলকাতা পুরসভা। এবং কলকাতার মেয়র করজোরে সবাইকে অনুরোধ করলেন যে আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন না, এবং আমরা কলকাতাকে দেখতে পেলাম বানভাসী কলকাতা। তা সেই কথাটাই তো এতক্ষণ বললাম, যে বাজেট আছে, বাজেট দেওয়া হয়েছে, সেটা ইউজ হয়নি। একটা জায়গায় ইউজ হলে তার তো যন্ত্রপাতি থাকবে, মেশিন থাকবে, লোক অ্যাপয়েন্টেড থাকবে। এই ফায়ার সার্ভিস, যেমন ফায়ার সার্ভিসটা কি রোজ আগুন লাগে? ফায়ার সার্ভিসটা রোজ আগুন লাগে? রোজ এই টাকা যে ব্যবহার করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে, আদতেই কোথায় যাচ্ছে? এইটাই তো বলছি, যদি ফায়ার সার্ভিস, আর্মি এগুলো কি রোজ লাগে? রোজ যুদ্ধ হয়? লাগে না, কিন্তু এদের মেনটেন করতে হয়। এই যে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা একটা সাবজেক্ট। ডিজাস্টার ম্যানেজমেন্ট সব দিক দিয়ে হতে পারে, ফ্লাড হতে পারে, বৃষ্টি হতে পারে, ভূমিকম্প হতে পারে, বজ্রপাত হতে পারে, আক্রমণ হতে পারে, মিসাইল আক্রমণ হতে পারে, দেশের সঙ্গে দেশের যুদ্ধ লাগতে পারে, রায়ট সৃষ্টি হতে পারে, এগুলো সব ডিজাস্টার ম্যানেজমেন্ট। পাহাড় ভেঙে পড়তে পারে, কি না হতে পারে, সুনামি হতে পারে। এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য বাজেট সবাই রয়েছে। আর্মি যেমন রোজ লাগে না, কিন্তু আর্মির জন্য হিউজ বাজেট। এইটা আমাদের ট্র্যাডিশন ছিল না, এইটা আস্তে আস্তে আমরা বুঝতে পারছি এটার ইম্পর্টেন্সটা কি। আর্মিটা দেশের সেফটি, তা এইটাও হচ্ছে আমাদের বাঁচার জন্য সেফটি। এগুলো হয়নি, খরচ দেখিয়ে দিলে তো হলো। খরচ দেখাবি কি করে? খরচ দেখাতে পারছে না বলে তো নেক্সট খরচার টাকাটা আর আসছে না। কি কাজ করেছো সেটা তো, আজকে তো রিলায়েন্স অফিসে গেছিলাম কাজের দেখতে, আমি লক্ষ্য করছিলাম লোকগুলো শুধু হিসেব নিচ্ছে, কোথায় কত স্টোরে বিক্রি হয়েছে, কোথায় একটা স্টোরে বিক্রি হয়নি, তাকে বলছে 2-4 দিন আসেনি। বেশ কঠিন কথায় তাকে, ওটা প্রাইভেট রিলায়েন্স কার ইন্ডাস্ট্রি, বুঝতেই পারছো, সে প্রাইভেট বললো তুই আর ঘরে বসে যা,
এই ভাষায় বললো, ঘরে বসে যা, তুই আর কাজ করে কি করবি, তোর তো কোনো পারফরমেন্সই নেই, আর কম্পিউটারে সব দেখতে পাচ্ছে, সব শহরগুলো বলছে, একদম নাম করে করে শহরগুলো বলছে এই এখানে 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 তোর এখানে এত পারফরমেন্স কম কেন। এটা চ্যালেঞ্জ করার লোক নেই, এটা ওকে কে চ্যালেঞ্জ করবে? আর যখন ধরা পড়ে যাবে তখন বলবে ওটা সুইসাইড করেছে মেয়েটা, কপিল সিব্বাল আছে, মৌসুমী আছে, কোটি কোটি টাকা দিয়ে বেরিয়ে যাবে। লাইফস্টাইলটা দেখো না ভাই, লাইফস্টাইলটা গিয়ে ফিল্ম করো না, তাহলেই তো বুঝতে পারবে। যেটা বললাম, আমার মার্সিডিজ বেঞ্জ গাড়ি কেনা অবধি ক্ষমতাটা রয়েছে, হেলিকপ্টার কেনার ক্ষমতা আমার নেই। সেটা যখন হেলিকপ্টার আমি ইউজ করছি, দ্যার ইজ সামথিং রং ইন ইট, দ্যাট ইজ ফিশি। ডাক্তারবাবু, একটু অন্য প্রসঙ্গে আসি। যেহেতু আপনার শুধু একটা পরিচয় নয় ডাক্তার হিসেবে, আপনার আরেকটা পরিচয় আছে, আপনি গান আপনি একজন গায়ক, তো সেটাও আপনার পরিচয়। তো সেই হিসেবে আরেকটা প্রশ্ন আমার করতে খুব ইচ্ছে করছে যে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি বলছেন যে দুর্গা অঙ্গন অ্যালবামের সমস্ত গান নাকি মুখ্যমন্ত্রী নিজে লিখেছেন এবং সুর দিয়েছেন, এবং তাতে মুখ্যমন্ত্রী বলছেন যে মানে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গান গাইতেও বলেছেন। তিনি প্রথমে না করেছেন যে কিছুতেই তিনি গান গাইতে চান না, কিন্তু তারপরে অনেক অনুরোধে উপরোধে তিনি গান গেয়েছেন। জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন, এবং তারপরে বলছেন যে আমি ছোটোবেলায় গান গাইতাম, এখন আর আমার গানের প্র্যাকটিস নেই, ওরা গানের প্র্যাকটিস করে। এবং এরপরে তিনি গান টান গেয়েছেন। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক কথা বলেছেন, কখনো বলেছেন সন্ধ্যা মুখোপাধ্যায় তাকে গান গাইতে বলেছিলেন, কখনো মান্নাদের প্রসঙ্গ উঠে এসেছেন, এবং আপনার গুরু হচ্ছেন মান্নাদে। কিছু বলবেন এই সম্পূর্ণ কনসিকুয়েন্সটা নিয়ে? ওটা নিয়ে আমি কিছু বলবোই না। যাদের নাম করলেন তারা গান বাজনার র্যাডারের মধ্যেই আসে না, এবং যদি কেউ লিখে থাকেন গান, যদি কেউ সুর করে থাকেন, আমার সেটা শোনার ইচ্ছাও নেই। তোমরাই শুনে বলবে কীরকম হয়েছে, সেটা দেখবো। আমি পাবলিকের মতামতটা দেখব। পাবলিক তো অনেক সময় অনেক ভালো জিনিসও নেয়, আবার অনেক সময় গার্বেজও নেয়, সেটা নাম হয়ে যায়। সেটা ওরা কি করেছে, পারফরমেন্সটা কী আছে, সেটা তারাই বলবে। আমি আমার মতো গাইতে পারি, আমি আমার মতো দেখতে পারি, তাই না? আর আমার গুরুর নামটা এখানে না আসাই ভালো। অন্যদের যে নাম নিক উনি, আমি পার্সোনালি আমার মানা কাকু মারা যাবার কয়েক মাস আগে অবধি আমার সঙ্গে রেগুলার যোগাযোগ ছিল। আমি মেটিকুলাসলি ওনাকে ফোন করতাম, বিশেষ করে কাকিমা মারা যাওয়ার পরে যখন শরীর খারাপ, আমি গিয়ে ওনার কাছে প্রায় 7 দিন ব্যাঙ্গালোরে ছিলাম। আমি ওনার সঙ্গে এতখানি ক্লোজ ছিলাম, হয়তো ওর মেয়ে জামাই অতটা ক্লোজ ছিল না, এবং আমি ওনার কাছে থাকলে হয়তো ওনাকে নিয়ে এসে কলকাতায় সৎকারটা আমি করতে পারতাম। সেটা যখন করা হয়নি অন্য কথা, কিন্তু ওনার মতামতটা আমি জানি। আর ওকে নিয়ে কারোর কোনো কোট করার কোনো ক্ষমতা, কোনো ধৃষ্টতা হওয়া উচিত নয়। নিজেদের মতো গান করছে এখন তো ভাই ব্যাঙেও গায়, ষাঁড়েও গায়, কোকিলেও গায়, কাকও গাইছে, তো কী করে আমিও গাইছি, এটা দিয়ে আমি কী বলবো? সেটা তোমরা বিচার করে বলবে কীরকম হয়েছে। ওই সুর ওই মান নিয়ে ওই সব মন্ত্রীর থেকে আমি কোনো কথা বলতে পারবো না। ওরা গান বাজনার র্যাডারে নেই, এইটুকু আমি বলতে পারি। আমি কোনোদিন যাদের নামেরা বললে তাদের একটা গানও বাজিয়ে আমি কোনোদিন শুনবো না। সেটার জন্য যদি আমাকে কিছু ক্ষতিপূরণ দিতে হবে, তুমি শুনলে তোমার চামড়া বাজবে কি বাজবে না সেটা তুমি বিচার করো। শুনে আমায় জানিও কীরকম হলো, কী সুর করেছে, কী অ্যালবাম বেরিয়েছে। আমি একটা ছোট গান করেছি মাতৃবন্দনা, সেটাও তোমরা শুনে দেখো কেমন লেগেছে। এবং পাশাপাশি শুনলেই বুঝতে পারবে, পাশাপাশি দুটো মাছ ভাজা খেলেই বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ। সেই মতামত পাবলিকের উপর আমি ছেড়ে দিলাম।